হাই, আমি কিবরিয়া। আমি বই পড়তে ভালোবাসি। আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলের যে লাইব্রেরি ছিল ওই লাইব্রেরি থেকে আমি সবগুলা বই পড়ে ফেলেছিলাম। এরপরে যখন কলেজে পড়েছি, কলেজে পড়াকালীন সময়েও কলেজের লাইব্রেরিতে অসংখ্য বই ছিল। ওই বইগুলা থেকেও আমি অনেক বই পড়েছি। এরপরে যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, হলে ছিলাম, হলের লাইব্রেরি থেকেও আমি অনেক বই পড়েছি। এর বাইরেও আমি নিজের টাকায়ও বই কিনে পড়েছি। যেহেতু অধিকাংশ বই আমি বিভিন্ন লাইব্রেরি থেকে পড়েছি, লাইব্রেরি থ্রুতে পাওয়া, আমি কি কি বই পড়ছি ওই বইগুলোর কোনো ট্র্যাক ছিল না প্রথমে। আমি 2016 সাল থেকে বইয়ের কি বই পড়ছি ওই বইগুলোর একটা ট্র্যাক রাখার জন্য আমি বইয়ের নাম, লেখক এবং ওই বইটা কিসের উপরে লেখা ওইটা লিখে রাখতে শুরু করি। তো আমি গতকালকে দেখলাম যে আমার এখন পর্যন্ত পড়া বইয়ের সংখ্যা হচ্ছে 692টা। তো আমি ভাবলাম যে এতগুলা বই পড়লাম, এর মধ্যে সবচেয়ে ভালো 20টা বই কি। আমি আজকে আপনাদের সাথে এই ভালো 20টা বইয়ের মধ্যে, যেহেতু 20টা বই সম্পর্কে যদি আমি ডিটেলস আলোচনা করি ওটা অনেক বড় ভিডিও হয়ে যাবে, এই জন্য আমি আজকে প্রথম 10টা বই বলতে ওইরকম না যে এই 10টা বই হচ্ছে ক্রনোলজিক্যালি, যে প্রথম যে বইয়ের নাম বলবো ওইটাই সবচেয়ে ভালো, এরপরের যেটা ভালো এটা কম ভালো, ব্যাপারটা এরকম না। আমার কাছে এই 20টা বই অলমোস্ট সমান ভালো। আমি প্রথম যে বইটার নাম বলবো ওইটা হচ্ছে হুমায়ুন আহমেদের জ্যোৎস্না ও জননীর গল্প। হুমায়ুন আহমেদ কথার জাদুকর। বাংলাদেশের যত ঔপন্যাসিক আছেন তার মধ্যে সংখ্যার দিক থেকে বিবেচনা করলে হয়তো তিনি সবচেয়ে বেশি উপন্যাস লিখেছেন। হুমায়ুন আহমেদের লেখা উপন্যাসের সংখ্যা প্রায় 150। আমি হুমায়ুন আহমেদের প্রায় সবগুলা বই পড়েছি। এর মধ্যে আমার কাছে সবচেয়ে যে বইটা ভালো লেগেছে ওইটা হচ্ছে জ্যোৎস্না ও জননীর গল্প। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 1971 সালে। তো হুমায়ুন আহমেদ এবং তার পরিবারের যারা সদস্য ছিলেন তারা এই যুদ্ধকালীন সময়ে যে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন এই অভিজ্ঞতাগুলো তিনি উপন্যাস আকারে লিখেছেন। এই উপন্যাসের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা ওইটা হচ্ছে তার যে ব্যক্তিগত জীবন, এই ব্যক্তিগত জীবন সহ স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন দলিল তিনি একটা উপন্যাস আকারে প্রস্তুত করেছেন এবং এটা লিখেছেন। আমি 2 নম্বরে যে বইয়ের কথা বলবো এই বইয়ের নাম হচ্ছে পথের পাঁচালী। পথের পাঁচালী লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যতগুলা বই আছে সবগুলাতেই তিনি খুবই চমৎকার প্রকৃতির বর্ণনা দিয়েছেন। এই পথের পাঁচালীও ব্যতিক্রম নয়। পথের পাঁচালীতেও তিনি গ্রাম বাংলার যে প্রকৃতি, গ্রাম বাংলার প্রকৃতির চমৎকার বর্ণনা দিয়েছেন। এই বইয়ের মূল চরিত্র হচ্ছে অপু। অপু কিভাবে একদম জন্ম থেকে যুবক হয়ে ওঠে এই টোটাল জার্নিটা তিনি এখানে তুলে ধরেছেন। আর প্রথমত এই বইয়ে তিনি দেখাতে চেয়েছেন যে 100 বছর আগে এই বাংলাদেশের যারা সাধারণ মানুষ ছিল, সাধারণ দরিদ্র মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদের জীবনযাপন কেমন ছিল। 3 নম্বরে আমি নির্দিষ্ট কোনো একটা বইয়ের নাম বলবো না। 3 নম্বরে আমি 3টা বইকে একটা বই হিসেবে কাউন্ট করবো। বই 3টা হচ্ছে সেই সময়, প্রথম আলো এবং পূর্ব পশ্চিম। সেই সময়, প্রথম আলো এবং পূর্ব পশ্চিমে সুনীল গঙ্গোপাধ্যায় গত 200 বছরে বাংলা বলতে আমি পশ্চিমবঙ্গ এবং বর্তমান বাংলাদেশ এই দুটাকে একসাথে বুঝাবো। এই বাংলায় যত মনীষী জন্মগ্রহণ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, এই সবাইকে তিনি এই বইয়ে তুলে ধরেছেন। আপনি যদি গত 200 বছরে এই বাংলা কিভাবে, এই বাংলার ইতিহাস কিভাবে প্রবাহিত হয়েছে এটা আনন্দের সাথে জানতে চান তাহলে অবশ্যই এই 3টা বই আপনাকে পড়া উচিত। 4 নম্বরে আমি বলবো প্রদর্শে প্রাকৃত জনের কথা। প্রদর্শে প্রাকৃত জন লিখেছেন শওকত আলী। এখানে প্রদর্শে প্রাকৃত জন শব্দটি 2টি আলাদা শব্দ থেকে নেওয়া হয়েছে। প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা আর প্রাকৃত জন শব্দের অর্থ হচ্ছে সাধারণ মানুষ। এখানে প্রদোষ বলতে তিনি এমন একটি সময়কে বোঝাতে চেয়েছেন যে যখন দিন এবং রাতের সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণ বলতে তিনি বোঝাতে চেয়েছেন এমন একটি সময়কে যখন বাংলায় যে এতদিন দীর্ঘ সময় হিন্দু শাসনকাল ছিল, এই হিন্দু শাসনকাল থেকে যে মুসলমান শাসনকাল শুরু হয় সেই সময়টাকে তিনি বোঝাতে চেয়েছেন প্রদর্শের মাধ্যমে। এই এই সময়কালে প্রাকৃতজন বা সাধারণ মানুষের জীবনের অবস্থা কিরকম ছিল সেই বিষয়টা তিনি এখানে প্রপারলি তুলে ধরেছেন। এখানে এমন একজন ব্যক্তির নাম আছে প্রধান চরিত্র, যিনি নওগাঁতে বাড়ি, কারণ এখানে আত্রাই নদীর পাড়ে বোঝানো হয়। এই আত্রাই থেকে তিনি বর্তমান যে মহাস্থানগড় আছে বগুড়ার ওইখানে যাত্রা করেন, ওইখানে যান।
এই যে টোটাল যাত্রাপথটা, এটাই হচ্ছে এই বইয়ের মূল উপজীব্য। আমার লিস্টে 5 নম্বরে আছে শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক বইটি। সংসপ্তক শব্দের অর্থ হচ্ছে যে যোদ্ধা নিশ্চিত পরাজয় জেনেও যুদ্ধ চালু রাখে। এই সংসপ্তক বইয়ে আমরা দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে আমাদের এই বাংলা অঞ্চলে যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষটা কিভাবে তৈরি হয়েছিল, এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এই বাংলা অঞ্চলে যে বিভিন্ন অর্থনৈতিক এবং সামাজিক এবং রাজনৈতিক এই বিষয়গুলোর যে পট পরিবর্তন ঘটে, সেই পট পরিবর্তনগুলো কিভাবে হয়, সেই বিষয়গুলোই শহীদুল্লাহ কায়সার খুবই চমৎকার ভাবে এই বইটিতে তুলে ধরেছে। আমি বাংলা বইয়ের পাশাপাশি ইংরেজি বইও পড়ি। আমি এই প্রথম যে 5টা বইয়ের নাম বললাম সবগুলোই ছিল বাংলা। এখন আমি যে 5টা বইয়ের নাম বলবো, ওই 5টা বই হচ্ছে ইংরেজি। আমি প্রথমেই যে বইটার নাম বলবো সেটা হচ্ছে খুশবন্ত সিং এর ট্রেন টু পাকিস্তান। 1947 সালে যখন ভারত ভাগ হয়, ভারত ভাগের কারণে ভারতের যে 2টা প্রদেশ বিভাজনের শিকার হয়, এর মধ্যে একটি ছিল বাংলা আর আরেকটি ছিল পাঞ্জাব। যেহেতু আমরা বাঙালি, বাংলা ভাগ নিয়ে আমরা অনেক কিছুই জানি, কিন্তু পাঞ্জাবের যে বিভাজন, পাঞ্জাবের বিভাজনের কারণে এই পাঞ্জাবের যে 2 পাশ, যে পাশটা পাকিস্তানে পড়েছিল আর যে পাশটা ভারতে পড়েছিল, এই 2 পাশেই মুসলমান, হিন্দু এবং শিখ ধর্মের অসংখ্য লোক হত্যাকাণ্ডের শিকার হয়, খুন, গুম এবং ধর্ষণেরও শিকার হয়। সেই যে ঘটনাগুলো খুবই চমৎকার ভাবে খুশবন্ত সিং এই ট্রেন টু পাকিস্তান বইয়ে উপস্থাপন করেছেন। আমার তালিকার 7 নম্বর বই হচ্ছে জ্যাক লন্ডনের লেখা হোয়াইট ফ্যাং। হোয়াইট ফ্যাং একটা কুকুরের জবানিতে লেখা একটা বই, যেখানে একটা কুকুর সে কিভাবে জন্মের পরে আস্তে আস্তে বড় হয় এবং বুনো পরিবেশ থেকে কিভাবে সে গৃহপালিত হয়ে ওঠে, সেই কাহিনী। জ্যাক লন্ডনের এই হোয়াইট ফ্যাং এর ধারাবাহিকতায় লেখা আরেকটা বই আছে, সেটা হচ্ছে কল অফ দ্য ওয়াইল্ড। ওই বইটাও মোটামুটি ভালো, কিন্তু হোয়াইট ফ্যাং এর মতো এত ভালো না। আপনারা যদি কেউ পশু প্রেমী হন বা কুকুর প্রেমী হন, তাহলে এই বইটা অবশ্যই পাঠ্য। এই বইটা পড়তে অনেক ভালো লাগবে। আমার তালিকার 8 নম্বরে যে বইটির নাম আমি বলবো, সেই বইটি হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা এ টেল অফ টু সিটিজ। এই টেল অফ টু সিটিজে যে 2টা সিটিজ কথা বলা হয়, একটা হচ্ছে লন্ডন আর আরেকটা হচ্ছে প্যারিস, ফ্রান্সের রাজধানী। যখন 1789 সালে ফ্রান্সের ফরাসি বিপ্লব ঘটে, সেই ফরাসি বিপ্লবের আগের 10 বছরের অবস্থা কেমন ছিল, কি কি কারণে এই বিপ্লবটা সংগঠিত হয়েছিল, এবং বিপ্লবের সময় কি কি হয়েছিল, এবং বিপ্লব পরবর্তী অবস্থা কিরকম ছিল, সেই টোটাল বিষয়টা চার্লস ডিকেন্স খুবই চমৎকার ভাবে এই বইটিতে তুলে ধরেছেন। আমার তালিকার 9 নম্বর বই হচ্ছে জেমস রলিন্সের লেখা আমাজনিয়া বইটি। আমরা জানি আমাজন বন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বন, আর এই বনের এখনো এমন অনেক জায়গা আছে যেখানে কখনো মানুষ যায়নি, সেগুলো মানুষের পা এখনো পড়েনি সেসব জায়গাতে। এই বইয়ে একটি রহস্য উদ্ঘাটন করতে গিয়ে একদল সৈন্য কি কি সমস্যার সম্মুখীন হয় এবং কিভাবে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসে, সেই বিষয়টা খুবই চমৎকার ভাবে লেখক এখানে তুলে ধরেছেন। আপনারা যারা থ্রিলার পছন্দ করেন, এই বইটা অবশ্যই তাদের পড়া উচিত। আমার তালিকার 10 নম্বর বইটি হচ্ছে জুল ভার্নের লেখা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। 150 বছর আগে মানুষ কিভাবে যাতায়াত করত, মানুষ কিভাবে এক দেশ থেকে আরেক জায়গায় যেত, এক স্থান থেকে আরেক স্থানে যেত, এই বিষয়ে যদি আপনি প্রপারলি বুঝতে চান, অ্যাডভেঞ্চারের সাথে, আনন্দের সাথে, তাহলে এই বইটাই আপনার জন্য। জুল ভার্ন ছিলেন ঘর কোনো মানুষ, কিন্তু একজন ঘর কোনো মানুষ যে তার গণ্ডির বাইরে গিয়ে এত চমৎকার একটা বই লিখতে পারে, আপনি এটা না পড়লে বুঝবেন না। এই বইয়ের যে মূল চরিত্র, তিনি তার বন্ধুদের সাথে বাজি ধরে পুরা পৃথিবী আরো 150 বছর আগে 80 দিনে ভ্রমণ করেন। কিভাবে তিনি এই ভ্রমণটা কমপ্লিট করেন, এই টোটাল বিষয়টাই এই বইয়ে তুলে ধরা হয়েছে। এই বইগুলো হচ্ছে আমার পড়া সেরা 20টা বইয়ের মধ্যে 10টা বই। এই বইগুলোর মধ্যে আপনারা কোন কোন বইগুলো পড়েছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনাদের যদি কোনো সেরা বইয়ের তালিকা থাকে, সেরা 10টা বই বা সেরা 20টা বইয়ের তালিকা থাকে, ওইগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ।